আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের কৃষি শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি আরিফুল ইসলাম, প্রভাষক কৃষি বিজ্ঞান বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। আজকের পাঠ শিরোনাম একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ, পাঠের রিবন রেটিং। শিখন ফল। আজকের পাঠ শেষে আমরা জানতে পারব পাটের ছাল ছড়ানোর রিবন রেটিং পদ্ধতি ব্যাখ্যা করতে পারব। পাটের ছাল পচানোর রিবন রেটিং পদ্ধতি ও গতানুগতিক পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করতে পারব। বাংলাদেশের প্রেক্ষাপটে রিবন রেটিং পদ্ধতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব। এবার আসি, রিবন রেটিং কি? রিবন শব্দের অর্থ হচ্ছে ফিতা, আর রেটিং অর্থ পাট জাগদ বা পচানো, অর্থাৎ পাটের ছাল বা বাকল ফিতার মতো বের করে পচানোকে বোঝায়। পাট গাছ কাটার পর কাঁচা অবস্থায় ছাল গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে অল্প পানিতে ছাল পচানোর পদ্ধতিকে রিবন রেটিং বলে। যেসব অঞ্চলে পাট গাছ কাটার সময় পর্যাপ্ত পানি থাকে না, সেসব অঞ্চলে এই রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো হয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রিবন রেটিং পদ্ধতি উদ্ভাবন করে। আমাদের দেশে পাট পচানোর সময় ভাদ্র আশ্বিন মাসে খাল বিলে পাট পচানোর মতো পর্যাপ্ত পানি না থাকায় অল্প পানি দিয়ে পাটের ছাল পচানোর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। বর্তমান অবস্থায় রিবন রেটিং পদ্ধতি খুবই উপযোগী। পাটের ছাল ছড়ানো সহজ ও খরচ কম। এই পদ্ধতিতে পাটের ছাল ছড়ানো সহজ, খরচও কম, ইহা পরিবেশ সম্মত। পাটের আঁশের গুণাগুণ নির্ভর করে পাট পচানোর উপর, আর আঁশের গুণাগুণের উপর নির্ভর করে দাম। রিবন রেটিং পদ্ধতির ধাপ। রিবন রেটিং পদ্ধতিতে মূল কাজ হলো দুইটি। প্রথমত হচ্ছে পাট গাছ থেকে কাঁচা অবস্থায় ছালটা ফিতার মতো ছড়ানো, যেটাকে রিবনিং বলা হয়, আর এই ছড়ানো ছালটাকে অল্প পানিতে পচানো। তাহলে প্রথমে আমরা আসি ছাল ছড়ানোর পদ্ধতি। লোহার পাত দিয়ে ইউ আকৃতি করে রিবনার তৈরি করতে হয়। রিবনার মানে যেই ফ্রেমের মধ্যে দিয়ে পাটের ছালকে ছড়ানো হয়, এটাকে রিবনার বলা হয়। রিবনার ক্রয় করা যায়, অর্থাৎ রেডিমেড অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়। আর তৈরি করতে হলে বাঁশ দিয়ে হুক বা রিবনার তৈরি করা যায়, অথবা লোহার পাত দিয়েও ঝালাই দিয়ে লোহার রডের সাথে এটা বানানো যায়। ইংরেজির ইউ আকৃতির রিবনারকে শক্তভাবে বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে, অথবা লোহার রডের সাথে ঝালাই দিয়ে আটকাতে হবে। পাশাপাশি 3-4 ফুট দূরে দূরে প্রয়োজন মতো এভাবে বেশ কয়েকটি রিবনার বেঁধে দেওয়া যেতে পারে। বাঁশের দুইটি খণ্ডের গোড়ার কিছু অংশ মাটিতে শক্ত করে পুঁতে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঠের বাঁশের রিবনার আর কি। বাঁশের এক প্রান্ত এভাবে মাঝখান দিয়ে ইউ আকৃতি শেপ দিয়ে রিবনার তৈরি করা হয়। আর এটা হচ্ছে এই যে লোহার পাত দিয়ে রডের সাথে পাত ঝালাই করে রিবনারটা তৈরি করা হয়েছে। রিবনার আটকানো রডের বা বাঁশের দুই প্রান্ত মাটিতে পুঁতে রাখা বাঁশের সাথে বাঁধতে হবে, অর্থাৎ একটি বাঁশ আড়াআড়িভাবে বেঁধে দিয়ে এর উপরে রিবনারটা সেট করতে হবে। 100 থেকে 110 দিন বয়সের পাট গাছ থেকে পাতা ঝরাতে হয়, অর্থাৎ পাট গাছ কাটার পরে 2-1 জমিতেই একটি স্তূপ করে রেখে দিলেই পর্যায়ক্রমিক পাতাগুলো 2-3 দিনে ঝরে পড়ে। পাট গাছের গোড়ার 3 থেকে 4 ইঞ্চি একটি শক্ত কাঠের হাতুড়ি দিয়ে থেতলে নিতে হবে। এরপরে প্রতিটি গাছের গোড়ার থেতলানো ছালগুলো হাত দিয়ে 2 ভাগ করে গাছের গোড়ার রিবনারের মধ্যে রাখতে হবে। পাট গাছের আগা বা শীর্ষভাগ কৃষকের দিকে মাঠে ঠেকানো থাকবে। এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, এভাবে পাট গাছগুলো খেতে যদি স্তূপ করে রাখা যায়, তাহলে পাটের পাতা সহজেই 2-3 দিনের মধ্যে ঝরে যায়। এখন আমরা দেখি কিভাবে রিবনিং করা হচ্ছে। এখানে পাটের গোড়াগুলো থেতলে দেওয়া হচ্ছে, এই যে হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে। এখানে ছালগুলো হাত দিয়ে 2 ভাগ করে রিবনের মধ্যে রেখে টান দিয়ে সুন্দরভাবে পাটশোলাগুলো সামনের দিকে চলে গেল। এটা পাটের আঁশগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হলো মেশিনের মাধ্যমেও কিন্তু রিবনিং করা যায়। সেক্ষেত্রে আস্ত পাতাও ঝরানোর প্রয়োজন হয়। সামনে দিয়ে আগার দিক দিয়ে ঢুকিয়ে দিলে এই পাশে পাটশোলাগুলো বা পাটখড়িগুলো টুকরো টুকরো হয়ে যায়। আর এভাবে পাটের ছালগুলো সামনের দিকে এভাবে থাকে, এটা সংগ্রহ করে এভাবে মোড়া বেঁধে রাখতে হয়।
গোড়ার ছালের 2 ভাগ 2 হাতে, এটা আমরা অলরেডি দেখলাম ভিডিওর মধ্যে, মাঝখানে রেখে দুই দিক দিয়ে টান দিলে বের হয়ে যায়, অথবা যন্ত্রের সাহায্যে আমরা দেখলাম ইঞ্জিন চালিত রিবনার যন্ত্রের সাহায্যেও রিবনিং করা যায়। এভাবে সিঙ্গেল ও ডাবল রিবনার সাহায্যে পাটের ছাল ছড়ানো যেতে পারে। ছাল ছড়ানোর পদ্ধতি। 3টি পদ্ধতিতে ছাল পচানোর পদ্ধতি, আমরা যার নাম যে রিবনিং পদ্ধতিতে কিভাবে ছাল ছড়ানো হয়, যান্ত্রিকভাবে করা যায় অথবা ম্যানুয়ালি রিবনের সাহায্যে করা যায়। এখন এই ছড়ানো ছালটা কিভাবে পচানো যাবে, পচানোর 3টা পদ্ধতি আছে। প্রথম হলো বড় মাটির চাড়িতে, অর্থাৎ পানি রাখার মাটির যে বড় পাত্র থাকে বা ট্যাঙ্কের মতো থাকে, এরকম চাড়িতে গোলাকার মোড়া বেঁধে সাজিয়ে পরিষ্কার পানিতে চাড়ি ভরে দিতে হবে। একটি বড় চাড়িতে প্রায় 28 থেকে 30 কেজি পাট এর ছাল পচানো যায়। পাট ক্ষেতের পাশে 18 ফুট লম্বা, 6 ফুট দৈর্ঘ্য, 3 ফুট গভীরতা গর্ত করে গর্তের তলায় পলিথিন কাগজ বিছিয়ে দিতে হবে। পরে যে কোনো স্থান থেকে পরিষ্কার পানিতে গর্তটি ভরে ছালগুলো সহজেই সেখানে পচানো যায়। এরকম একটি গর্তে 1 বিঘা জমির ছাল পচানো যায়। প্রতি 1 কেজি কাঁচা ছাল পচানোর জন্য 2.5 থেকে 3 লিটার পানির প্রয়োজন। তাহলে আমরা 2টা পদ্ধতি জানলাম, একটা হলো চাড়িতে করা যায় অথবা ক্ষেতের মধ্যেও মাটিতে গর্ত করে পলিথিন শীট দিয়ে সেখানে পানি ভর্তি করে পচানো যায়। তৃতীয় পদ্ধতি দ্বিতীয়টার মতোই, আমরা আগে চিত্রটা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি পলিথিন, এই চিত্রে পলিথিন শীট দিয়ে মানে গর্ত করে পলিথিন শীট দিয়ে সেখানে পানি ভরে এভাবে ছালগুলো রাখা হয়েছে। উপর দিয়ে কচুরি পানিতে ঢেকে দিলে আর ভালো হয়, পাটের রং ভালো আসে। এভাবে চাড়ির মধ্যেও পাটের ছাল পচানো যায়। তৃতীয় পদ্ধতি হচ্ছে দ্বিতীয় পদ্ধতির মতোই, একটা হলো জমির ক্ষেতে যেমন আমরা গর্ত করে পচাতে পারি, এরকম বাড়ির আশেপাশে যে কোনো একটা সুবিধা মতো জায়গায় গর্ত করে ওই একইভাবে পলিথিন শীট দিয়ে পানি ভর্তি করে সেভাবে কিন্তু ছাল পচানো যায়। এই ভিডিওতে আমরা দেখি কিভাবে ছাল পচানো হচ্ছে। এটি একটি গর্তের মধ্যে পাটের যে আগে থেকে ছড়ানো যে ছালগুলো এভাবে মোড়া বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হচ্ছে। এরপরে দ্রুত পচানোর জন্য কিছু ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। প্রতি 1000 কেজি ছালের জন্য 100 গ্রাম বা 1000 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপর উপর দিয়ে কচুরি পানা দিয়ে ঢেকে দিলে পাটের রংটা ভালো আসে। কম সময়ে ছাল পচানোর পদ্ধতি। পচন সময় 2 ভাবে কমানো যায়। যেমন 100 কেজি কাঁচা ছালের জন্য 1 কেজি ইউরিয়া সার ব্যবহার করলে খুব কম সময়ের মধ্যে পচন সম্পন্ন হয়। এতে 10 থেকে 15 দিনে ছাল পচে। এই ডাটাটা একটু কনফিউজিং। 1000 কেজি ছালের জন্য বেশিরভাগ বইয়ে 100 গ্রাম দেওয়া আছে, তবে এটা কৃষি তথ্য সংস্থা এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিসের কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট অনুযায়ী এটা হলো প্রতি 1000 কেজি ছালের জন্য 1 কেজি ইউরিয়া সার ব্যবহার করা হয়। অথবা একটি ছোট হাঁড়িতে একটা পাট গাছ টুকরো টুকরো করে কেটে আগে থেকে পচিয়ে নেওয়া হয় এবং সেই পচা পানিটা এই পাট পচানোর গর্তে ব্যবহার করলে পচনটা দ্রুত হয়। অথবা পূর্ববর্তী ছাল পচানো যদি কোনো এরকম গর্তের পানি থেকে সেখান থেকে কিছু পানি নিয়ে নতুন এই গর্তে মিশিয়ে দিলে এটা ইনোকুলাম হিসেবে বা ওখান থেকে যে ব্যাকটেরিয়াল যে কালচার ব্যাকটেরিয়া যে বীজ সেখানে এসে দ্রুত বংশবৃদ্ধি করে এবং পচনটা দ্রুত ঘটে। পাট পচানোর প্রচলিত পদ্ধতি এবং রিবনিং পদ্ধতির মধ্যে তুলনা। পাট গাছ পচানোর পর বাকল ছড়ানো হয় প্রচলিত পদ্ধতিতে, আর রিবনিং পদ্ধতিতে আগে কাঁচা অবস্থায় বাকল ছড়িয়ে নেওয়া হয়, তারপর শুধু বাকল পচানো হয়। প্রচলিত পদ্ধতিতে পানি বেশি বা বড় জলাশয়ের প্রয়োজন হয়, আর রিবনিং পদ্ধতিতে অল্প পানিতে গর্তেই ছাল পচানো যায়। 3 নম্বর হচ্ছে জলাশয়ের পানি দূষিত হয়, মশা জন্মে। অনেক সময় যে জলাশয়গুলো থাকে এগুলোতে প্রচুর পাট জাগ দেওয়ার ফলে এই জলাশয়ের পানিগুলো দূষিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয় এবং মশা জন্মাতে পারে। আর এই রিবনিং পদ্ধতিতে যেহেতু অল্প পরিমাণ পানি লাগে এবং এই পানিটা আবার
পাট জাগ শেষ হয়ে গেলে এই পানিটা জমিতে আবার জৈব সার হিসেবে প্রয়োগ করা যায়, ফলে এক্ষেত্রে পরিবেশ দূষিত হওয়ার কোনো সুযোগ থাকে না, মশা জন্মানোর সুযোগ থাকে না। প্রচলিত পদ্ধতিতে পাটখড়ি নরম হয়, ভেঙে যায়, যেহেতু পুরো পাট গাছ পাটশোলা সহ এটা পানিতে আগে পচানো হয়, তারপরে ছাল ছড়ানো হয়, আঁশ ছড়ানো হয়। এজন্য এই পদ্ধতিতে পাটের কাঠি বা পাটখড়িটা নরম এবং ভঙ্গুর হয়, সহজে ভেঙে যায়। কিন্তু এই রিবনেটিক পদ্ধতিতে যেহেতু কাঁচা অবস্থায় পাটখড়িটা ছড়ানো হয় এবং পাটখড়ি পচানো হয় না, ফলে এটা অনেক শক্ত এবং মজবুত হয়। জলাশয়ে পানির অভাব হলে পাট পচানো যায় না, পানির অভাবে সময়ও এই রিবনিং পদ্ধতিতে অল্প পানিতে পাট পচানো যায়। পচা বাকল ছড়ানোর সময় দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করে, আর এই পদ্ধতিতে পরিবেশ দূষিত করে না। পাট গাছ পচাতে সময় বেশি লাগে প্রচলিত পদ্ধতিতে, আর রিবনিং পদ্ধতিতে অর্ধেক সময় বা কমপক্ষে 5-7 দিন সময় কম লাগে। বন্যার পানিতে পাটের জাগ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় বিলে বা খালের মধ্যে অনেক সময় পাট জাগ দিলে দেখেছে যে বন্যার সময় বা বিলে খালের স্রোত থাকলে অনেক সময় পাটের জাগ ভেসে দূরে চলে যায়, হারিয়ে যেতে পারে, মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা রিবনিক পদ্ধতিতে যেহেতু গর্তের মধ্যে এটা করা হয়, সেক্ষেত্রে মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না। রিবনারের প্রয়োজন হয় না প্রচলিত পদ্ধতিতে, আর রিবনেটিক পদ্ধতিতে অবশ্যই পাটের ছাল ছড়ানোর জন্য রিবনার প্রয়োজন হয়। শ্রমিক এবং সময় বেশি লাগে, যেহেতু এ পদ্ধতিতে পুরো পাট গাছ সহ এটা দূরে পরিবহন করে নিয়ে যেতে হয়। অনেক সময় আশেপাশে পানি না থাকলে অনেক দূরে পাট গাছ পরিবহন করে অনেক খালে বিলে বা পরিবহন করে নিয়ে জাগ দিতে হয়, এক্ষেত্রে শ্রমিক খরচ লেগে যায় বেশি। কিন্তু এই পদ্ধতিতে শুধু পাটের বাকলটাই শুধু পচানো হয়, তাই এটা দূরে খাল বিলে পরিবহন করতে হয় না, তাই শ্রমিক এবং সময় কম লাগে। আঁশের মান ভালো হয় না, আর রিবনিং পদ্ধতিতে আঁশের মান ভালো হয়। পাট গাছ পচানোর জন্য জায়গা বেশি লাগে, যেহেতু পুরো আস্ত পাট গাছ পাটশোলা সহই পুরো গাছ পাট গাছই জাগ দেওয়া হয়, জন্য জায়গা বেশি লাগে। আর এই পদ্ধতিতে যেহেতু রিবনিং পদ্ধতিতে শুধু বাকল ছড়ানোর পরে বাকলটাই পচানো হয়, তাই অল্প জায়গা প্রয়োজন হয়। দূষিত পানিতে দাঁড়িয়ে বাকল ছড়াতে হয়, অর্থাৎ এই প্রচলিত পদ্ধতিতে পানিতে অনেক সময় এই পাটগুলো শিলা হয় দূষিত পানিতে, সেক্ষেত্রে একটা বিরক্তিকর বা দুর্গন্ধযুক্ত। আর রিবনেটিক পদ্ধতিতে যেহেতু স্বাস্থ্যকর পরিবেশে গর্ত থেকে পাট তুলে শুধু ধোয়া হয়, সেক্ষেত্রে সেই সম্ভাবনা থাকে না। রিবনেটিক পদ্ধতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ছাল পচানোর জন্য পানি কম লাগে। যে সকল এলাকায় পাট পচানোর পানি পাওয়া যায় না, সেই এলাকার জন্য এই রিবনেটিক পদ্ধতি খুবই উপযোগী। আমরা এই গুরুত্বগুলো অলরেডি আলোচনার মধ্যে, ভূমিকার মধ্যে বা এই যে পার্থক্যর মধ্যে আমরা কিছুটা অলরেডি ধারণা পেয়েছি। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এই পদ্ধতিতে আঁশের মান খুব ভালো হয় এবং বেশি দামে বিক্রি করা যায়। পাটখড়ি খুব শক্ত হয়, অর্থাৎ যেহেতু এই পদ্ধতিতে পাটখড়িটা পচানো হয় না, তাই পাটখড়ি অনেক স্ট্রং শক্ত থাকে, যেটা বিভিন্ন গৃহস্থালী কাজে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, বা বিভিন্ন বোর্ড, কার্ডবোর্ড, প্লাইউড এগুলো তৈরিতে ব্যবহার করা যায়। অথবা পান বরজ আছে, পানের বরয়ে বেড়া দেওয়া যায়, এটার উপর দিয়ে শেডিং দিতে কাজে লাগে। বা প্রতিটা পানের গাছ আমরা জানি লতানো গাছ, এটাকে একটা সাপোর্ট দিয়ে স্টিক দিয়ে বা কাঠি দিয়ে খাড়া করে রাখতে হয়। সেক্ষেত্রে এই বাঁশের স্টিকের পরিবর্তে, কাঠির পরিবর্তে এই পাটখড়ির এই স্ট্রং যে রিবনেটিক পদ্ধতিতে এই কাঁচা পাটখড়ি শুকিয়ে এটা ব্যবহার করলে এটা অনেক শক্ত হয়, সেক্ষেত্রে এটার ওই বাঁশের স্টিক ব্যবহারের পরিবর্তে এটার খরচটাও কমে যায়। পচানোর জন্য জায়গা কম লাগে, অর্থাৎ অল্প জায়গাতেই পাট পচানো যায়। ছাল পচাতেও সময় অর্ধেক লাগে বা কম লাগে। বহন এবং ছাল ছড়ানোর খরচ কম, যেহেতু এখানে পুরো পাট গাছটা বহন করতে হচ্ছে না, তাই এক্ষেত্রে পরিবহন কষ্টটা কমে যায়। পচা পানিতে দাঁড়িয়ে ছাল ছড়ানোর প্রয়োজন নেই, ফলে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষা পাওয়া যায়। পরিবেশ সম্মত, এই রিবনেটিক পদ্ধতি পরিবেশ সম্মত অর্থাৎ ইকো ফ্রেন্ডলি, কারণ জলাশয়ের পানি নষ্ট হয় না, পরিবেশ দুর্গন্ধ হয় না। আর এই উচ্ছিষ্ট পানিটা অর্থাৎ পাট পচানোর পরে এই গর্তের পানিটা কিন্তু আবার জমিতে জৈব সার হিসেবে প্রয়োগ করা যায়।
পাট দেওয়া জাগ দেওয়ার চিন্তা করতে হয় না, অর্থাৎ কৃষক কোথায় পাট জাগ দেব, পানি কোথায় পাবো, কখন পানি হবে, এজন্য কৃষককে অপেক্ষাও করতে হয় না বা এটার জন্য চিন্তাও করতে হয় না। অনেক সময় এই পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি না থাকলে কৃষক অপেক্ষা করে কখন বৃষ্টি হবে বা বন্যার পানি আসবে, তখন জলাশয়গুলো ভরে যাবে, তখন পাট কেটে জাগ দিবে। এভাবে পানির জন্য ওয়েট করতে করতে অনেক সময় পাট কাটার পরে যে আমন ধানের মৌসুম থাকে, এই আমন ধানটা লাগানো দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, ফলে ফলন কমে যায়। ফলে সেই সমস্ত এলাকায় যখন পানির অভাব দেখা যায়, সেক্ষেত্রে যদি রিবোনেটিক পদ্ধতিতে পাটের ছাল ছড়িয়ে অল্প পানিতেই পাট পচানো যায়, সেক্ষেত্রে পাটটাও কিছুদিন আগে হারভেস্ট করা যায়। ফলে পাট কাটার পরে এই আমন ধানটা আর্লি ট্রান্সপ্লান্ট করা যায় বা আগেই রোপণ করা যায়, ফলে এটার ফলনও অধিক বৃদ্ধি পায়। আর সার্বিকভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, যেহেতু সময় কম লাগে, শ্রম কম লাগে এবং পাটের আঁশের মান ভালো হয়, দাম বেশি পাওয়া যায়, আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এ পদ্ধতিতে শ্রমিক কম লাগে। 1 বিঘা জমির পাটের ছাল তৈরি করতে 4 থেকে 5 জন শ্রমিকের প্রয়োজন হয়। তোমাদের জন্য একটা বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা একটু পাটের রিবোনেটিং অধ্যায় থেকে একটা প্রশ্ন সাধারণত হয়, গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা মোটামুটি পুরো অধ্যায়ের সব অংশগুলো কভার করে ক্রিয়েটিভ কোশ্চেন হিসেবে। রতন মিয়ার ক্ষেতের পাট কাটার সময় হয়েছে, কিন্তু পাট পচানোর বা জাগ দেওয়ার পানি না থাকায় সমস্যায় পড়েছেন। তাকে কৃষি কর্মকর্তা পাটের কাঁচা ছাল ছড়িয়ে কম পানিতে পচানোর পদ্ধতি বুঝিয়ে দিলেন। ফলে রতন মিয়া খুব সহজেই পাট পচাতে সক্ষম হলেন। অন্যান্য পাট চাষিরা অনেক দূরে বিলের পানিতে পাট নিয়ে গিয়ে জাগ দিয়ে তারা পচালেন। প্রশ্ন প্রথম হচ্ছে রিবন রেটিং কি? না, প্রথম হচ্ছে রিবনার কি? আমরা অলরেডি পড়েছি। রিবনার হচ্ছে যে যন্ত্র দিয়ে বা কাঁচা পাটের ছাল ছড়ানো হয়, সেটাকে বলা হয় রিবনার। রিবন রেটিং প্রয়োজন কেন ব্যাখ্যা করো। আমরা অলরেডি রিবন রেটিং এর প্রয়োজনীয়তা, অর্থাৎ রিবন পদ্ধতিতে পাট পচানোর এটা কিভাবে কেন গুরুত্বপূর্ণ বা এটার সুবিধা কি বা প্রয়োজনীয়তা কি আমরা অলরেডি বিশ্লেষণ ব্যাখ্যা করেছি। রতন কিভাবে পাটের ছাল ছড়িয়ে পচালেন তার পদ্ধতি বর্ণনা করো। অর্থাৎ এই রিবন রেটিং পদ্ধতিতে পাটের ছাল ছড়ানোর পদ্ধতি, এই পদ্ধতিটা বর্ণনা করতে হবে। গ নম্বর হচ্ছে রতন মিয়া ও অন্যান্য পাট চাষীদের পাট পচানোর পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ রতন মিয়া যে রিবনেটিক পদ্ধতিতে জমির ক্ষেতেই গর্ত করে পাট পচালেন পাটের আঁশ ছড়িয়ে, সেক্ষেত্রে তার শ্রমিক এবং পরিবহন কষ্ট তার কম লেগেছে। কিন্তু অন্যান্য কৃষকরা অনেক দূরে বিলের মধ্যে পাট পরিবহন করে নিয়ে যে সেখানে পৌঁছাতে হয়েছে, ফলে তাদের খরচ এবং শ্রম বেড়ে গেছে, উৎপাদন খরচটা বেড়ে গেছে। তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি যে পাটের রিবনেটিং পদ্ধতিটা অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি, বিশেষ করে যে সমস্ত অঞ্চলে পাট কাটার সময় পাট জাগ দেওয়ার জন্য পানির অভাব থাকে। তবে কোনো অঞ্চলে পানি থাকলেও সেক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করলে যেহেতু পাটের আঁশের মান ভালো হয়, পাট কাঠিটা ভালো শক্ত মজবুত থাকে, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, সব দিক দিয়ে এই পদ্ধতিটা সুবিধাজনক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।